নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি ব্রে বলছিলাম। আজকে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে এক্সামিনেশন নিয়ে বলবো। দেখুন, অনেকে কিন্তু আমার কাছে আসে, এসে জিজ্ঞেস করে তাদের ছেলে বা মেয়ের ব্যাপারে, এক্সামিনেশনের ব্যাপারে, কীরকম এক্সামিনেশনটা হবে না হবে সে ব্যাপারে কিন্তু জিজ্ঞেস করে। তো এখানে জ্যোতিষশাস্ত্র যেটা বলছে সেটাই আমি আপনাদেরকে আজকে বলবার চেষ্টা করব। আমি যেহেতু কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করি, তো সুতরাং এটা আমি যখন বলছি যে আমার পরীক্ষাটা কীরকম হবে বা আমার ছেলে বা মেয়ের পরীক্ষাটা কীরকম হবে, সেক্ষেত্রে কিন্তু আমি কৃষ্ণমূর্তি পদ্ধতির অ্যাপ্লিকেশানে বেটার রেজাল্ট কিন্তু অলওয়েজ পাই। তার জন্য আমি ভরসা করি কৃষ্ণমূর্তি পদ্ধতি অ্যাস্ট্রোলজিকে। কিন্তু ওভারঅল একজন জাতকের পড়াশোনা কীরকম হবে না হবে সেটা কিন্তু লাল কিতাবও খুব সুন্দরভাবে বলে দেয় আর কি। পড়াশোনাতে তার সমস্যা থাকবে কি থাকবে না, যখন চন্দ্র এবং বৃহস্পতি খুব একটা ভালো পজিশনে নেই ছকের মধ্যে, আপনার জন্ম ছকে, তখন কিন্তু বলে দেওয়া যায় যে আপনার মানে সেই জাতকের বা জাতিকার কিন্তু এডুকেশন খুব একটা ভালো কিন্তু হবে না, সেটা কিন্তু বলে দেওয়া যায়। তো সেখানে বলা হয় যে চন্দ্র এবং বৃহস্পতিকে ব্যালেন্স করবার জন্য যে যে রেমিডিগুলো আছে, যেগুলো আমার আয়ত্তের মধ্যে পড়ে, যে সম্বন্ধে আমার নলেজ আছে, সেগুলোই কিন্তু আমি দিয়ে থাকি এবং সেখান থেকে কিন্তু কাজ হয়। যাই হোক, আমি ওইটা তো রেমেডির ব্যাপারে তো বলছি না, আজকে বলছি যে যখন এক্সামিনেশনের জন্য আসে, এক্সামিনেশনটা কীরকম তার হবে না হবে সেটা জানবার জন্য, সেটা আমি কিভাবে বলি না বলি সে সম্বন্ধে আপনাদেরকে একটু অবহিত করব। দেখুন, এক্সামিনেশনের জন্য আমাদের 4th হাউস, 9th হাউস এবং 11th হাউস দেখতে হয়। কিভাবে দেখতে হয় না, ধরুন একজন পড়াশোনা করছে, মোটামুটি তার ভালোই রেজাল্ট হয়, তো বুঝতে হবে তার জন্মকালীন যে সাবলটটা রয়েছে, ফোর্থ কাস্পাল সাবলট যেটা রয়েছে, তার যে স্ক্রিপ্টটা রয়েছে, সেই স্ক্রিপ্টটা কিন্তু যথেষ্ট ভালো। এবার অনেক সময় স্ক্রিপ্টটা ভালো কিন্তু রেজাল্টটা মাঝে মাঝেই খারাপ হয়ে যাচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, বা বেশ ভালোই চলছিল, হট করে একটু খারাপ হয়ে গেল। তারপরে তার মনে হলো ঠিক আছে, এবার তো খারাপ হলো, পরের বার একটু একজন অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে জেনে নিত কীরকম রেজাল্টটা হবে, এফোর্ট তো দিচ্ছি কিন্তু কেন হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি দেখি, 4th হাউস, 9th হাউস অ্যান্ড 11th হাউস। সেবার 4th হাউস কেন দেখা হয়, 9th হাউস, 11th হাউস, সেগুলো তো পরের ব্যাপার, ওগুলো তো একজন অ্যাস্ট্রোলজারই বুঝতে পারবেন, কিন্তু মূলত এইগুলো কিন্তু আমরা দেখি। তো 4th হাউস, 9th হাউস, 11th হাউস কার সঙ্গে আমরা কানেক্ট করব এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমাদের দশা, ভুক্তি, অন্তরা বলে তিনটে ব্যাপার রয়েছে। অর্থাৎ আমরা বর্তমানে যে প্ল্যানেটের আন্ডারে রয়েছি, আমরা যখনই জন্মাচ্ছি কোনো না কোনো প্ল্যানেটের কিন্তু মুখ্য একটা প্ল্যানেট থাকবে যার আন্ডারে আমরা রয়েছি, তাকেই বলা হচ্ছে দশালট। এবার দশালট, ধরুন শনির দশা কারো চলছে, তার কিন্তু 19 বছর ধরে শনির দশা চলবে, বা ভেনাসের দশা চলছে 20 বছর ধরে ভেনাসের দশা চলবে। এবার 20 বছর ধরেই তো সে একরকম ফল পাবে না, তার জন্য কি করতে হবে, ওই দশার মধ্যে আরেকটা ফেজ থাকে যাকে বলা হচ্ছে অন্তর্দশা। তো আমরা যেমন বলি, ধরুন ভেনাসের দশা, স্যাটার্নের অন্তর্দশা, এরকম ব্যাপার আর কি। অর্থাৎ ভেনাসের দশা তো 20 বছর, কিন্তু তার মধ্যে যে স্যাটার্নের ফেজটা চলে এলো সেটা হচ্ছে আপনার মোটামুটি 2.5 থেকে 3 বছর। 3 বছর ধরুন, আর স্যাটার্নের ফেজটা 3 বছর। তাহলে ও ভেনাসের মধ্যে তো কন্ট্রোলে তো রয়েছে, স্যাটার্নের কন্ট্রোলেও কিন্তু রয়েছে। এবং তারপরে একটা যেটা থাকে সেটা হচ্ছে প্রত্যন্তর দশা, যাকে আমরা পিডি বলে অভিহিত করি। দশা, ভুক্তি, অন্তরা এবং এবার কৃষ্ণমূর্তি পদ্ধতিকে যেটা আপনার বললাম প্রত্যন্তর দশা, তাকে বলা হচ্ছে অন্তরা, কিন্তু বলা হয়, অভিহিত করা হচ্ছে। তাহলে আমাদের দশা, ভুক্তি, অন্তরার মধ্যে যদি 4, 9, 11 এই হাউসগুলো চলে আসে, তখন কিন্তু আমরা বলে দিই যে জাতকের যে পরীক্ষায় যে বসছে সেই পরীক্ষাটা কিন্তু যথেষ্ট ভালো হয়। কিন্তু এই 4, 9, 11 যদি না আসে, ধরুন দশাতে এলো 4, ভুক্তিতে কোনো 4, 9, 11 এলো না, তখন কিন্তু বলি দশা আপনার 4 দেখালেও, যেহেতু 4th হাউস বা 9th হাউস বা 11th হাউস ভুক্তিতে আসেনি, এই সময় যে আপনি পরীক্ষা দিচ্ছেন সেটা কিন্তু খুব একটা আপনার ভালো হবে না। বা দেখা গেল ভুক্তিতে 4th হাউস বা 9th হাউস বা 11th হাউস চলে এলো, দশাতে তো এলোই,
কিন্তু যেটা পিডি চলছে অর্থাৎ অন্তরা যেটা চলছে সেখানে কিন্তু 4,000 9,000 বা 11,000 আসেনি। কিন্তু তখনই পরীক্ষাটা, তখন কিন্তু আমরা বলি আপনারা তুমি যে পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা মানে পড়াশোনাটা তো ঠিকঠাক করেছো বলছো তুমি, কিন্তু তোমার রেজাল্টটা কিন্তু খুব একটা আশানুরূপ হবে না, তখন কিন্তু আমরা রেমেডির দ্বারস্থ হই। তাছাড়া কিন্তু রেমেডি সেভাবে দরকার পড়ে না। যদি 4,000 9,000 বা 11,000 যদি চলে আসে ওই প্রত্যন্ত দশায়, অটোমেটিক কিন্তু সে যে এফোর্টটা দিয়েছে পড়াশোনার জন্য সেই রেজাল্টটা কিন্তু সে বার করে আনতে পারবে। যদি এখানে 4,000 9,000 বা 11,000 না আসে, তাহলে কিন্তু একটা সমস্যা থেকে যাবে। ওকে, অনেকে বলেন থার্ড হাউস যদি আসে তাহলে সেটা যেহেতু 4,000কে নেগেট করে দিচ্ছে, অর্থাৎ ফোর্থের দ্বাদশ হচ্ছে থার্ড হাউস, তার জন্য তার একটা সমস্যা আসবে। কিন্তু এখানে বলি যে এখানে কিন্তু একটা ব্যাপার দেখতে হবে, পরীক্ষাটা কেউ তো মৌখিক পরীক্ষা দেয় না, মানে মুখে মুখে একজনকে প্রভাবিত দেয় না, তাকে কিন্তু লিখে লিখে দিতে হয়। তো থার্ড হাউস আসলে অসুবিধা কি? থার্ড হাউস তো ডিনোটই করছে লেখাকে। তো থার্ড হাউস আসা মানে তার যে লিখছে সেটা ডিনোট করছে, সুতরাং সেটা কিন্তু খুব একটা এখানে খারাপ হলো না। খারাপ কখন হবে? যদি 8,000 আসে বা 12,000 আসে, 8,000 আসে বা 12,000 আসে, বা গোচরে যদি তার যে জন্মলগ্ন আছে, গোচরে সেই সময় যদি যে জন্মলগ্নের ওপর দিয়ে 8 লট বা 12 লট পাস করে, তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা খারাপ প্রভাব কিন্তু নিয়ে আসতে পারে। তাছাড়া কিন্তু দশা ভুক্তি অন্তরাতে যদি 4,000 9,000 এবং বা 11,000 যে কোনো চলে আসে, তাহলে কিন্তু তার পরীক্ষা যথেষ্ট কিন্তু ভালোভাবে সে যা এফোর্টটা দিয়েছিল সেই এফোর্ট অনুসারে কিন্তু তার এক্সামিনেশনে সে সাকসেস পাবে। তো এটা নিয়ে ছিল আমার আলোচনা। যদি কনসালটেন্সি মানে এই যে আলোচনা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু লাইক দেবেন, ভিডিওটা আপনারা শেয়ারও করে দিতে পারেন। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু কমেন্টে আপনারা পাস করতে পারেন আপনাদের কমেন্ট। এবং যদি কনসালটেন্সি নিতে চান তাহলে কিন্তু 9330938312 9330938312 এই নাম্বারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা আমার সঙ্গে কথা বলে নিতে পারেন। ঠিক আছে, কখন কিভাবে কনসালটেন্সি নেবেন। সবাই ভালো থাকবেন। এরপরে আমাদের তো একটা নক্ষত্রের আলোচনা চলছিল, পরবর্তী সময় কিন্তু পরবর্তী যে নক্ষত্র সেটার আলোচনার মধ্যে কিন্তু আমরা থাকব। নমস্কার।